Okay. So আমরা প্রথমে যেটা নিয়ে স্টার্ট করলাম সেটা হচ্ছে monocarboxylic acid. We have started with monocarboxylic acid from our chapter carboxylic acids and their derivatives. Monocarboxylic acids মানে we have only one COOH group in the molecule. The few examples of it is formic acid. When it's HCOOH, the molecular formula, and CH3COOH is acetic acid. Now, we will first have to deal with the preparation of this monocarboxylic acids. So from alcohols, if we have to prepare monocarboxylic acid or carboxylic acids, then at first we can use mild oxidizing agents like uh, if I use RCOO, RCH2OH, then if I use here K2CR2O7, concentrated H2SO4, then we will get RCHO, which is an aldehyde. Okay, we will get an aldehyde. And then by prolonged use of this, K2Cr2O7 and concentrated H2SO4, again, it will give us the carboxylic acid. If we want to prepare it directly, যদি আমাকে direct একে prepare করতে হয়, তাহলে what we will do, we will use KMnO4, alkaline KMnO4 or acidic KMnO, alkaline or acidic KMnO, and we will directly get the acid formula. Okay. Now, next is the oxidation of aldehydes. Oxidation of aldehydes মানে এইটা আছে, but on contrary, oxidation of aldehydes. So we can use Tollens reagent directly. So Tollens reagent does what? It oxidizes this aldehyde to carboxylic acid, as well as at the same time it gives a silver mirror lining or a silver mirror, you can say as a precipitate, and it forms on the wall of that round bottom flask or the reaction vessel. Okay, so we'll get an আহ, প্রথমের যে RCH2OH এর যেটা K2Cr2O7 দিলাম ওটা কি কন্টিনিউয়াস প্রসেস? ইয়েস, এটাকে মানে আমাকে প্রলং রেখে দিতে হবে রিয়াকশন এটার মধ্যে, মানে এক্সেস অফ K2Cr2O7 আমরা ইউজ করতে পারি সেখানে, মানে বা প্রলং যদি আমরা রেখে দিই অনেকক্ষণ টাইমের জন্য, তখন এটা ডিরেক্টলি অক্সিডাইজ হয়ে যায়। ঠিক আছে, মানে যদি আমি তাড়াতাড়ি নিয়ে নিই তখন আমি অ্যালডিহাইডিক পার্টে পাবো, কিন্তু যদি অনেকক্ষণ রেখে দিই তাহলে আমরা এটাকে ডাইরেক্ট অ্যাসিড পেয়ে যাবো, যেটা আমরা অ্যালডিহাইডস এন্ড কিটোনস চ্যাপ্টার্স এর মধ্যে পড়েছি যে আমাদের এইখানে স্পেসিফিক কিছু রিএজেন্টস আছে যেগুলো দিলে আমরা অ্যালডিহাইড রিজিয়নে গিয়ে আমরা আটকাতে পারবো। উই ক্যান স্টপ ইট ইন দ্য অ্যালডিহাইড রিজিয়ন অনলি। ওকে, আই হ্যাভ মেনশন ফিউ রিএজেন্টস, হ্যাঁ, সেটা দিয়ে আমরা অ্যালডিহাইড পজিশনে ওইটাকে আটকাতে পারবো। কিন্তু যদি আমরা ওটাকে রেখে দিই, অ্যান্ড দে আর অল ইনভলভ উইথ ক্রোমিয়াম অক্সাইড CrO3, জোনস রিএজেন্ট, তো এইগুলো দিয়ে আমরা ডাইরেক্ট ওকে আমরা অ্যালডিহাইড স্টেটেই আটকাতে পারবো। বাট K2Cr2 কনসেন্ট্রেটেড H2SO যদি আমরা দিই, তাহলে প্রলং রাখতে গেলে ওটা আমরা দেখতে পাবো দ্যাট উইল ট্রান্সফর্ম ইনটু অ্যান অ্যাসিড। ওকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। না, আমরা অ্যালকিন থেকে করতে পারবো না। আচ্ছা, অ্যালডিহাইড থেকে আর কোনো মেথডে আমরা ক্যান বি গো টু দিস অ্যাসিডিক ফর্ম? এনি আইডিয়া? অ্যালডিহাইড দিয়ে আর কোনো রকম ভাবে এনি মোর টাইপ অফ রিএজেন্ট? আমরা যদি ব্রোমিন ওয়াটার দিই, দেন অলসো ইউ উইল গেট কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, দিস ইজ অলসো অ্যান অক্সিডাইজিং, আন্ডারস্টুড? ব্রোমিন ওয়াটার মাইল্ড অক্সিডাইজিং, যেটা অ্যালডিহাইডকে অ্যাসিডে ট্রান্সফার করতে। 3 নম্বর, ফ্রম অ্যালকিনস। From alkenes. So alkenes are CH double bond CHR dashed. Okay. So what can we use? We can directly, আমরা এইখানে একটা টাইপের রিএজেন্ট আছে যেটা আমরা বেয়ার্স অক্সিডেশন বলতাম, কোল্ড অ্যালকালাইন KMnO4। মনে আছে তোমাদের কোল্ড অ্যালকালাইন KMnO4?
বেয়ার্স রিএজেন্ট ক্লাস 10-এ পড়েছিলে, ওল্ড অ্যালকালাইন KMnO4 দিয়ে যেটা আমরা ডাইহাইড্রক্সি অ্যালকোহল বানাতাম, ফ্রম অ্যালকিন টু ডাইহাইড্রক্সি অ্যালকোহল, মনে পড়ছে? তো যাই হোক, একবার তোমরা দেখে নিও, মনে পড়ে যাবে। তো সেই জায়গাটা থেকে যদি আমরা চেঞ্জ করে এইখানে হিট দিই, মানে ধরো আমরা KMnO4 দিলাম, অ্যালকালাইন KMnO4 হিট করলাম, KMnO4 অ্যান্ড হিট করলাম, অ্যালকালাইন KMnO4 দিলাম, হিট করলাম, তারপরে আমি এখানে H3O+ দিচ্ছি। ইট ইজ হট অ্যালকালাইন KMnO4, এটাকে অ্যাসিডিক KMnO4 দিলেও করা যায়। হট অ্যালকালাইন KMnO4 দিলে কি হবে? ইট উইল ব্রেক ফ্রম দিস সাইড। ওকে, you break from this side and you get, sorry, RCOOH plus R dashed COOH, ডিরেক্টলি ফ্রম অ্যালকিন থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবো। ঠিক আছে, যদি আমার কাছে এইখানে যদি আর একটা আর থাকতো, লাইক দিস, and we have used the same reagent, তাহলে আমরা এইখান থেকে পাতাম RC double bond O R, আর এখানে পাতাম R dashed COOH। দ্যাট মিনস হোয়াট? it should have one hydrogen at least, মানে যে অ্যালকিনটা হবে, the double bond should have a hydrogen, the double bond should have a hydrogen in order to form an acid. Okay. The carbon forming the double bond must have a, কি থাকতে হবে? হাইড্রোজেন, must have a hydrogen with it. স্যার একবার একটু ওপরের লেখাটা দেখ। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, must have a hydrogen with it so that the side can get oxidized to form carboxylic acid. Okay, understood? স্যার ওই 3 এর ইয়েতে আম, খালি কি ওই 1 ডিগ্রির জন্য কি অ্যাসিটিক অ্যাসিড পাবো? কোনটায়? ওই 3 এর এতে। হ্যাঁ, আর বিতে তো কিটোন হচ্ছে। কিটোন কেন হচ্ছে? কারণ এখানে কোনো হাইড্রোজেন নেই। দি অ্যালকিন, দ্যাট কার্বন which is forming the double bond is does not have the hydrogen with it. কার্বন যেটার মধ্যে ডাবল বন্ডটা আছে সেখানে কোনো হাইড্রোজেন নেই, তার জন্য আমরা ওইখান থেকে কিটোন পাচ্ছি। ওকে, এখানে যদি মানে স্যার এক্সেপ্ট 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির জন্য কিটোনই পাওয়া যাবে? এক্স্যাক্টলি 2 ডিগ্রির জন্য এটা তো 2 ডিগ্রি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 2 ডিগ্রির জন্য আমরা অ্যাসিড পাচ্ছি, 3 ডিগ্রি যখন হয়ে যাচ্ছে আমরা কিটোন পাচ্ছি। আর যদি 1 ডিগ্রি হতো তাহলে আমি সেখান থেকে কার্বন ডাই অক্সাইড পেতাম। লিখে নিচ্ছি, সাপোজ এইটা আছে CH3CH double bond CH2, and you are using the same reagent, and you will get an acetic acid and carbon dioxide. So this side will form the carbon dioxide. ওকে, যদি এটা 1 ডিগ্রি হয়, মানে যদি দুটোই হাইড্রোজেন হয় তাহলে ওটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট হ্যাজ আ মেকানিজম, এর একটা মেকানিজম আছে, এই মেকানিজমটা এখানে ডিরেক্ট শো করছি না, বাট এর একটা মেকানিজম আছে। এই মেকানিজম দিয়ে আমরা এটাকে বোঝাতে পারি ইট উইল ফর্ম অ্যাসিড, ইট উইল ফর্ম দি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আমি এখানে পুরো মেকানিজমটা এখনই এক্সপ্লেন করছি না, ইট হ্যাজ আ মেকানিজম। ঠিক আছে, আমাদের টাইমটা অনেকটা ওইখানে খেয়ে নেবে।
ঠিক আছে, মেকানিজমটা করতে হবে। আচ্ছা, নেক্সট দ্য সেম থিং, ইফ উই ইউজ ওজোন। আচ্ছা, তোমরা সবাই ওজোন ইউজিংটা আমরা কিটোনের ক্ষেত্রে পড়েছি, মনে আছে? যখন অ্যালডিহাইড কিটোন পড়ছিলাম, মল ওজোনাইড তৈরি হবে, তারপরে ইট উইল ফর্ম ওজোনাইড, রিমেম্বার? হ্যাঁ স্যার। At first it will form mol ozonide like this. This is mol ozonide, and from here after rearrangement it will form the ozonide. ওকে, এটা হচ্ছিল। এইবার মজার ব্যাপার হচ্ছে, যখন আমরা ওজোনাইড তৈরি করেছিলাম, আমরা এখানের মধ্যে কি দিচ্ছিলাম? জিঙ্ক ওয়াটার দিচ্ছিলাম বা এমিটোএস দিচ্ছিলাম। আইদার জিঙ্ক ওয়াটার দিচ্ছিলাম অথবা এমিটোএস দিচ্ছিলাম, যাতে ওইটাকে আমরা অ্যালডিহাইড নিতে পারি, রাইট? মনে পড়ছে? জিঙ্ক দিচ্ছিলাম, জিঙ্ক ডাস্ট অ্যান্ড ওয়াটার দিচ্ছিলাম, মানে জিঙ্ক ডাস্ট দিয়েই আমরা মেনলি ওটাকে এ করছিলাম, ভাঙছিলাম। মনে পড়ছে? সো দিস ইজ ওজোনাইড। সো নেক্সট পার্ট আমাদের কি করতে হবে? এই ওজোনাইড যেটা ফর্ম হয়েছে, ওজোনাইড দ্যাট হ্যাজ ফর্মড, we have to use only distillation. ওয়াটার দিয়ে ডিস্টিল করতে পারি, H2O2 দিয়ে ডিস্টিলেশন করতে পারি, ঠিক আছে? আমরা এটাকে ডিস্টিল করব, ঠিক আছে, উইথ ওয়াটার, or we will use H2O2। তাহলে কি হবে? এইখান থেকে ফুল ব্রেক করে this will turn to COOH, and this side will turn to R dashed C double bond of OH। তাহলে আমরা ওজোনাইড ফর্ম করেও, মানে উইথ দ্য হেল্প অফ ওজোন, আমরা কিন্তু ডাইরেক্ট অ্যালকিন থেকে অ্যাসিডে চলে আসতে পারি। তার মানে ওজোনাইড মানে ওজোন দিয়ে আমরা কার্বনিলসও তৈরি করছি, অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা অ্যাসিডও তৈরি করতে পারছি। তাহলে টু অ্যাপ্লিকেশনস অফ ওজোন আর প্রেজেন্ট। ওকে, নেক্সট we will use Grignard reagent. We will use Grignard reagent. সো গ্রিগনার্ড রিএজেন্টটা প্রথমে তৈরি করতে হয় কিভাবে, একবার একটু রিক্যাপ করে নি। আমাদের কাছে আর বিআর আছে, মানে অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ক্লোরাইড, যে কোনো একটা থাকবে। ব্রোমাইডটাই স্পেসিফিক্যালি ইউজ করতে হয়। আমরা কি নেবো? ম্যাগনেসিয়াম, আর কি নেবো? ড্রাই ইথার, ঠিক আছে? এটা দিয়ে আমরা ডিস্টিলেশনও করতে পারি। ডিস্টিলেশন করাটা বেটার, মানে অ্যাকচুয়ালি ডিস্টিলেশন কথাটা। তো যখন আমরা গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করছি, গ্রিগনার্ড রিএজেন্ট প্রিপারেশনের সময় হোয়াট উই উইল ইউজ অ্যালকাইল হ্যালাইড, ম্যাগনেসিয়াম, ড্রাই ইথার, অ্যান্ড উই উইল রিফ্লাক্স ইট। এটাকে আমরা রিফ্লাক্স করবো। রিফ্লাক্স মানে কি? ইথারটা নিয়েছি, ইথারটা একটা, ধরো একটা আরবিতে নিলাম, রাউন্ড বটম ফ্লাস্কে নিলাম, সেখানের মধ্যে একটা মানে টু ওয়ে নিলাম, ভালো ভালো করে ড্রাই করে, সেখানে ড্রাই একটা দিকে আমি মানে তোমার কর্ক লাগিয়ে, ধরো উই ক্যান ইউজ, দিস ইজ আ রাউন্ড বটম ফ্লাস্ক, ঠিক আছে? এইটার মধ্যে আঁকাটা একটু খারাপ হচ্ছে, এইটার মধ্যে তুমি একখানা মানে উপরে একটা রিফ্লাক্স কন্ডেন্সার এরকম করে লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? এখানে এরকম এটা থাকে, এর বাইরে একটা কভারিং থাকে, এই কভারিংটার মধ্যে দিয়ে একটা ইনলেট থাকে, একটা আউটলেট থাকে, ঠিক আছে? আর এই ওপরে একখানা এ থাকে আর কি, মুখ থাকে। তো দিস ইজ আ রিফ্লেক্স কন্ডেন্সার। খুব বাজে আঁকাটা হলো, বাট এরকমই দেখতে হয়। তো দিস ইজ, অ্যান্ড এইখানে যে আমার সলভেন্টটা থাকে, তুমি যখন এটাকে একটা হট প্লেটের মধ্যে রাখছো, ওকে, যখন এটা একটা হট প্লেটের মধ্যে আছে, সো দ্য সলভেন্ট উইল গেট ভেপোরাইজড। এখানে ভেপারটা আসবে, আর যেহেতু এখানে কুলিং ঠান্ডা জল এখান দিয়ে যেহেতু যাবে, তার জন্য এই ভেপারটা এইখানে এসে আবার মানে এ করে
কন্ডেন্স করে নিচে আবার চলে আসবে, এইটাকেই বলা হয় রিফ্লাক্স। এই মেথডটাকেই বলা হয় রিফ্লাক্স মেথড, আর কিছু না। ঠিক আছে, আর এইগুলোকে আমাদের ইনার্ট অ্যাটমসফিয়ারে করতে হয়। ইনার্ট অ্যাটমসফিয়ার মানে হচ্ছে যেখানে আমরা নাইট্রোজেন এনভায়রনমেন্ট করে রাখি বা আর্গনের এনভায়রনমেন্ট করে রাখি, কোনো একটা ইনার্ট গ্যাসের এনভায়রনমেন্ট করতে হবে। ওয়াই ইনার্ট গ্যাস? তার কারণ হচ্ছে আমাদের ইনার্ট গ্যাসের এনভায়রনমেন্ট করার মেন রিজনটা হচ্ছে আহ, আমরা ড্রাই মিডিয়াম করছি, আর যেহেতু আমরা ম্যাগনেসিয়াম ইউজ করছি, ম্যাগনেসিয়াম ইজ কোয়াইট রিঅ্যাক্টিভ উইথ ওয়াটার, তার জন্য আমাদের ড্রাই কন্ডিশনটাকে মেনটেন করতে হবে। আমরা আগেই পড়েছি হোয়াট ইজ আ ড্রাই, হোয়াট ডাজ ড্রাই মিনস। ড্রাই মিনস দেয়ার শুড বি 0% অফ ওয়াটার, কোনো জল থাকবে না। জল থাকলেই সেটা ড্রাই নয়, সেটা ওয়েট। জল না থাকলেই সেটা ড্রাই। ঠিক আছে, ইভেন লিকুইড বেনজিন, লিকুইড হেক্সেন, দে, if they do not have any drop of water, any percentage of water, then also we will call it as a dry solid. Okay, বুঝা গেল? তো এটাকে আমরা রিফ্লাক্স করছি, then you will get R MgBr. সো এটা কি হচ্ছে ইনসারশন, দেখো বিআর আর আর এর মাঝখানে মানে কার্বন আর ব্রোমিনের মাঝখানে ম্যাগনেসিয়ামটা ইনসার্ট করছে, সো দিস ইজ অ্যান ইনসারশন রিঅ্যাকশন। অ্যান্ড অলসো ইট ইজ অলসো নোন অ্যাজ আমপোলং রিঅ্যাকশন। এটা ইনসারশন রিঅ্যাকশনের সাথে সাথে আরেকটা নাম এটার আছে, তার নাম হচ্ছে আমপোলং রিঅ্যাকশন। আই এম নট রাইটিং দ্য নেমস। আমপোলং মানে হচ্ছে ইট ইজ, ইউ ক্যান সে জাস্ট ইট ইজ লাইক অ্যান আমব্রেলা। সো অ্যাট ফার্স্ট আমব্রেলাটা এরকম করে আছে, খুব জোর মানে ধরো খুব জোরে হাওয়া দিচ্ছে, তো আমব্রেলাটা খুলে উল্টো দিকে চলে যাবে। সো দি আমব্রেলা উইল ফ্লিপ টু দি অপোজিট সাইড বিকজ অফ দিস হেভি এয়ার। নাও মানে একটা স্ট্রং ড্যাশ অফ এয়ার এসে ওটাকে করে দিল। এইখানে কি দেখতে পাচ্ছি আমরা, ম্যাগনেসিয়াম যখনই এদের মধ্যে ইনসার্ট করছে, আর যেখানে ছিল অ্যাকচুয়ালি কার্বন লিঙ্কড উইথ দিস হ্যালোজেন which has a positive charge initially in this moiety, যখন insertion, after the insertion reaction, the R with a delta positive charge will have a delta negative charge. So if I give here a delta positive and a delta negative, this R will become delta negative and this moiety as a whole will become delta positive. The magnesium will have 2 plus, 2 delta plus, and Br will have a delta minus. So together they will make a delta positive. এবার প্রশ্নটা হচ্ছে ম্যাগনেসিয়াম কেন আর মানে কার্বনের সাথে কি এটা করছে না? তার কারণ ম্যাগনেসিয়ামের আর ব্রোমিনের যে অ্যাফিনিটি টুয়ার্ডস ইচ আদার, দে হ্যাভ আ গুড বন্ডিং উইথ ইচ আদার। তারা একটা আয়নিক বন্ডিং খুব সুন্দরভাবে মেনটেন করতে পারছে, যেইটা কিনা কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের অত সুন্দরভাবে মেনটেন হচ্ছে না। কারণ হ্যালোজেনের একটা ইন্টেন্সিভ প্রপার্টি আছে টুয়ার্ডস মেটালস। ওকে, সেই মেটালটার প্রপার্টির জন্য ইনসার্ট করতেও সুবিধা হচ্ছে আর ওকে সরাতেও সুবিধা হচ্ছে। সো দিস ইজ দ্য মেইন থিং ওয়াই ম্যাগনেসিয়াম ইজ অ্যালাইন্ড উইথ ব্রোমিয়াম বাট নট উইথ দি কার্বন অফ দি অ্যালকাইল গ্রুপ। তো এটা হচ্ছে ব্যাপার। নাও ইফ আই ইউজ হিয়ার কার্বন ডাইঅক্সাইড, সি ডাবল বন্ড ও ডাবল বন্ড, সো দিস নেগেটিভ, আমরা জানি যে কার্বন এন্ড অক্সিজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন এখানে ডেল্টা নেগেটিভ, মানে যদি আমি এই পাই বন্ডটাকে ব্রেক করি তাহলে কার্বনের মাথায় আসবে নেগেটিভ চার্জ, আর কার্বনের সরি অক্সিজেনের মাথায় আসবে নেগেটিভ চার্জ, and carbon will have a positive charge. Okay, so this will attack this electron deficient carbon, and this double bond will move up to here, and you will get R C O minus double bond O, and here you will get the MgBr plus. Okay, so this is what you will have. Okay, just water add করে দাও এখানে, just to have add water and you will get RCOH and MgBrOH. Okay, this will be the thing. তো এই MgBrOH টা এরকম করে অনেকে লেখে। Anyway, you can write. Okay, so this is how you will get this acid from using Grignard reagent. So যদি আমার কাছে Grignard reagent না ইউজ করি, আর কি ইউজ করতে পারবো আমরা? We can use organolithium reagents, RLi, organozinc reagents, RZN, R2ZN. So we can use that. তো RLi যখন আমি ইউজ করছি, same thing, carbon dioxide, and you are getting the same thing. RCOH. Okay, now next is hydrolysis of
acid derivatives or acyl derivatives. Okay, hydrolysis of carboxylic acid derivatives. And remember, it is monocarboxylic acid derivatives. Okay, so at first আমরা এটা পড়তে পড়তে এদের যে অ্যাসিড ডেরিভেটিভস যে পার্টটা আছে, মানে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড ডেরিভেটিভস যে পার্টটা আছে, আমরা ওই পার্টটাও অল্প একটুখানি জেনে নেব, মানে ঝালিয়ে নেব। সো উই আর হ্যাভিং আর সি ডাবল বন্ড ও সিএল, দিস ইজ নোন অ্যাজ অ্যাসাইল ক্লোরাইড। ওকে, OH এর জায়গায় সিএল টা এসছে, সো দিস ইজ অ্যাসাইল ক্লোরাইড। And from here you will just have to add water, and you will get this. So কি হচ্ছে, এই ডাবল লোন পেয়ারটা অন অক্সিজেন। আগের কোশ্চেনটা একটু দেখাবেন হ্যাঁ স্যার, আগের কোশ্চেনটা একটু দেখাবেন। হ্যাঁ, আগের কোশ্চেনটা গ্রেগনার রিএজেন্টের জায়গাটা একটু দেখাবেন। অবশ্যই দেখাচ্ছি। এটা চলছে। ওকে, এগুলো সব রেকর্ডেড হচ্ছে, কোনো এটা আমরা আহ, পরবর্তীকালে এখান থেকে পেয়ে যাওয়া যায়। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। সো নেক্সট ইজ অ্যাসিড ক্লোরাইডের পরে we will go for the acidic anhydride. তার মানে OH এর জায়গায় অন্য কোনো গ্রুপ যখনই আসছে তখনই সেটাকে আমরা অ্যাসিড ডেরিভেটিভস বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে অ্যাসিডিক হাইড্রোজেনটা কোনোভাবে কম্প্রোমাইজড হচ্ছে। সো এখানে আমরা ঠিক একই করবো, H3O প্লাস দেবো, কারণ আমাদের টপিকের প্রথমেই আমরা বলে নিয়েছি দিস ইজ হাইড্রোলিসিস। সো অ্যাসিডিক মিডিয়ামে, এমনকি যদি বেসিক মিডিয়ামে হাইড্রোলিসিস করি করতে পারি, বাট আলটিমেটলি সেটাকেও আমরা পরে অ্যাসিডিক দিতেই হবে, মানে অ্যাসিড দিতেই হবে। কারণ আমরা না হলে সেখান থেকে অ্যাসিডটা পাবো না। সাপোজ আমরা NaOH ইউজ করছি, তো এখান থেকে আমরা OH মাইনাসটা এসে অ্যাটাক করবো, এখান থেকে NaCl তৈরি হয়ে যাবে আর অ্যাসিডটা পেয়ে যাবো। এখানেও তাই কার্বক্সিলিক অ্যাসিড এটা তৈরি হবে। ঠিক আছে, সব জায়গায় আমরা NaOH টা ডাইরেক্ট ইউজ করতে পারবো। এখানে একটা আর এখানে আরেকটা। নেক্সট হচ্ছে আমাদের এস্টার। এটা আমরা অ্যাসিডিক বেসিক দুটো মিডিয়ামই আমরা করতে পারি, তবে এই যেটা বললাম ওরকমই করতে হয়। এস্টারে হাইড্রোলিসিস আরো অনেক রকম মেথড আছে, যেরকম বেস ক্যাটালাইজড অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, অ্যাসিড ক্যাটালাইজড অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, অ্যাসিড ক্যাটালাইজড অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। এই অনেকগুলো অ্যাসপেক্ট আমরা দেখি, বাট আমরা এখন সেইগুলোকে পুরোপুরি বিশ্লেষণ করবো না, উই উইল নট ডিসাইড টু দ্যাট এক্সটেন্ট হোয়াট আর দোজ। দিস ইজ নোন অ্যাজ অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, আর এই ক্লিভেজটাকে বলা হয় অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। তাহলে একটা দিকে আমরা অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ দেখতে পাচ্ছি, একটা দিকে অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন করতেই পারো, অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজটা কখন আমরা দেখতে পাবো? when this alkyl group is 3 ডিগ্রি। যখন অ্যালকাইল গ্রুপটা 3 ডিগ্রি, তখন অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজটা উইল বি ভেরি ইজি, কারণ এটা উইল বি মোর প্রোন টু ফর্ম আ কার্বোক্যাটায়ন। এটা কার্বোক্যাটায়ন ফর্ম হতে বেশি প্রোন থাকবে, তার জন্য এই জায়গা থেকে ভেঙে যাওয়াটা এদের কাছে খুব ইজি। ওকে, আন্ডারস্ট্যান্ড? না, কিন্তু এখানে যেটা দেখছো তোমরা ওইটাই পাবো আমরা, মানে একটা অ্যালকোহল পাবো, ফ্রম হিয়ার ইউ উইল গেট অ্যান অ্যালকোহল এন্ড ফ্রম দিস অ্যাসাইল পার্ট ইউ উইল গেট অ্যান অ্যাসিড। ওটা কিন্তু চেঞ্জ হবে না, আমি যে কোনো মেকানিজমেই দেখি না কেন ওই পার্টটা কিন্তু সেমই থাকবে, বাট অন্য পার্ট গুলো চেঞ্জ হতে থাকে। দ্য লাস্ট ওয়ান ইজ অ্যামাইড। So you will get an acid, along with that an ammonium ion. ওকে, এটার সাথে আমরা একটা অ্যামোনিয়াম আয়ন পেতে পারি। ওকে,
অনেক সময় এটাকে NH3ও বলা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অনেক সময় এতে তৈরি হয়, বাট অ্যামোনিয়াম আয়নটা আমরা পেতে পারি। ইউ ক্যান জাস্ট সিম্পলি রাইট ইট অ্যাজ অ্যামোনিয়া অ্যাজ ওয়েল। ওকে, ইউ ক্যান সিম্পলি রাইট ইট, কারণ এখানে H+ অ্যান্ড ওয়াটার যেটা আছে এগুলো দিয়ে আমরা করি, তো তো এখানে OH টা চলে গেল, তো NH3 অ্যান্ড H+ দুটো মিলে NH4+ তৈরি হয়। আর এটা তুমি ডাইরেক্ট NH3ও লিখতে পারো, কোনো অসুবিধা না। আচ্ছা, এটা ABCD করে লিখছিলাম, এটা 1 2 3 4 না করে আমরা ABCD করে লিখ, বেটার হবে। ওকে, the sixth process is from cyanide hydrolysis. সায়ানাইড মানে আমি কি বললাম, C∼ তাহলে আমার কাছে R C∼ তো এই সায়ানাইড তো এমনি ডেঞ্জারাস, কিন্তু ওকে ঢিল মারলে ও কিন্তু অ্যাসিডিক হয়ে যায়। কি মারছি আমি সায়ানাইডের মধ্যে, কি মারবো, ঢিল মারবো, ঠিক আছে। তো ঢিল মারলেই আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে অ্যাসিড পেয়ে যাচ্ছি। ওকে, ঢিল মারলেই আমরা অ্যাসিড পেয়ে, ডাইলিউট HCl মারলেই আমরা অ্যাসিড পেয়ে যাচ্ছি। ওকে, বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। কিন্তু যদি আমরা কনসেন্ট্রেটেড ইউজ করি, কনসেন্ট্রেটেড অ্যাসিড যদি আমরা ইউজ করি, তাহলে অনেক সময় এটা অ্যামাইড পোর্শনে গিয়ে আটকে যায়। ঠিক আছে, কেন ডাইলিউট পজিশনে গিয়ে এটা অ্যাসিড হয়, কেন এটা গিয়ে অ্যামাইড হয়, তার কারণ কনসেন্ট্রেটেড থেকে যখনই আমি জল দেব, মানে কনসেন্ট্রেটেড মধ্যে যখন অ্যাটাকটা হচ্ছে, ধরো H+ আসছে এখানে, কনসেন্ট্রেটেড মানে হচ্ছে মোর অ্যামাউন্ট অফ H+ অনলি, জলের পরিমাণ মানে অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ লেস। ওকে, সো whenever you are applying H+, কি হচ্ছে, এই লোন পেয়ারটা এসে এখানে অ্যাটাক করছে, and you are getting this RC∼ NH+। and এইটা আমরা অলরেডি পড়েছি, নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, and a positive charge on nitrogen makes it a little unstable। তো এই জায়গাটাকে স্টেবিলাইজ করার জন্য লোন পেয়ারটা will move on to this carbon, sorry, this nitrogen, and you will get a resonating form like C∼ NH with a positive charge here. And with a little amount of water that is present there, it will attack this carbon center. তো তোমার কাছে কি পেয়ে গেলে, RCOH2, এখানে প্লাস, ∼NH, এখান থেকে আবার -H+ হয়ে গেল। যেহেতু H+টা অ্যাসিডিক মিডিয়ামে আমরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি, বাইরে বেরিয়ে এলো। RC, এখানে OH, এখানে ∼NH, তাহলে এইটা এইখানে এলো, এটা এখানে। ওকে, সো এটাকে বলে টটোমেরিজম, C∼O NH2। অ্যান্ড আফটার দিস ফর্মেশন, যখনই আমরা এক্সট্রা ওয়াটারটা ইউজ করছি, মানে ডাইলিউট মিডিয়ামটা ইউজ করছি, তখন কি হচ্ছে, এই রিয়াকশনটা হয়ে যাচ্ছে। বুঝে গেল? মানে কোন জায়গা থেকে রিয়াকশনটা হচ্ছে, প্রথমে কনসেন্ট্রেট মিডিয়ামে অ্যামাইডের স্টেজে গিয়ে আটকে যাচ্ছে, ওর অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করো, অ্যাসিডে চলে যাবে। সো দিস ইজ ইট। ওকে, নাও যদি আমার কাছে, আমি একটু আগে বলছিলাম যে অ্যালকেন থেকে আমি ডাইরেক্ট, মানে যদি আমাকে CH3 গ্রুপ থাকে, সেইখান থেকে আমি কখন বের করতে পারবো, যদি আমার একটা অ্যাক্টিভেটিং গ্রুপ থেকে, মানে ওই যে CH3 পার্টটাকে, মিথাইল গ্রুপটাকে যদি আমাকে একটু অ্যাক্টিভেট করে দেয়, তখন আমি সেই রিয়াকশনটা করতে পারবো। তো আমি একটা সেই মেথডে আমরা একটা যাই। হ্যাঁ, আমরা একটা সেই মেথডে যাই, যেটাকে বলা হয় এটার্ডস অক্সিডেশন। অনেক সময় বলা, এটার্ড অক্সিডেশনটা অবশ্য আমরা এতে পড়েছিলাম, অ্যালডিহাইডে পড়েছিলাম, বাট সিমিলার টু দ্যাট। এটা হচ্ছে অ্যালকাইল বেনজিন, অক্সিডেশন অফ অ্যালকাইল বেনজিন। এটার্ড রিয়াকশনের রিয়েজেন্টের কথা মনে আছে তো, CrO2Cl2 ক্রোমাইল ক্লোরাইড, এটার্ড রিয়াকশনে আমরা ইউজ করতাম। এখানে আমার কাছে যে কোনো অ্যালকাইল গ্রুপ থাক না কেন, এনি অ্যালকাইল গ্রুপ, ওকে, CH3 হতে পারে, C2H5 হতে পারে, যে কোনো
ঠিক আছে, এমনকি 3 ডিগ্রিও যদি হয় কোনো অসুবিধা নাই। 3 ডিগ্রিতে অল্প একটু অসুবিধা হয় ডিরেক্ট অক্সিডেশনের, বাট খুব অসুবিধা হয় না। এখানে যেই আমরা দেব KMnO4, ওকে, অ্যাসিডিক KMnO4, অনেক সময় অ্যালকালাইন KMnO4 দিলেও হয়ে যায়। ঠিক আছে, অ্যালকালাইন KMnO4 দিলে ওই আমাদের লাস্টে অ্যাসিডিক মিডিয়ামই করতে হবে। ঠিক আছে, মানে না হলে রিয়াকশনটা হবে না। সো ইট উইল গিভ ইউ অ্যাসিড ডিরেক্টলি, অ্যালকাইল বেনজিনস। ওকে, অ্যান্ড ওই যেটা বললাম যে অনেক সময় আমাদের যদি এখানে CMe3 থাকে, মানে কোনো হাইড্রোজেন নেই, অক্সিডেশন কি হবে না, অবশ্যই হবে, বাট এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি বলি, KMnO4টা নিউট্রাল হয়ে রয়েছে। ঠিক আছে, বেসিক্যালি যখন আমরা বলতে চাইছি অ্যালকালাইন KMnO4 is producing no reaction at all। ঠিক আছে, অ্যালকালাইন KMnO4, নট অ্যাসিডিক KMnO4। অ্যাসিডিক KMnO4 কিছু না কিছু করবে, ঠিক আছে, আমি এখন অত ডিপে যাচ্ছি না। অ্যালকালাইন KMnO4 will not give you any result। ওকে, নাও এবার যদি বলে অর্ডার অফ বেনজোইক অ্যাসিড ফর্মেশন, মানে কার বেনজোইক অ্যাসিড ফর্মেশনটা খুব ইজি হবে ফর্মেশন, তো আমি বলবো যে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেনস আছে সেখানেই হবে। মানে এই যে মিথাইল বেনজিন উইল ফর্ম, মানে যদি আমার কাছে মিথাইল গ্রুপ থাকে, ইট উইল বি মাচ মোর প্রোন টু অক্সিডেশন দেন ইথাইল বেনজিন। অ্যান্ড মানে প্রোপাইলটা তো মানে 2 মিথাইল প্রোপাইলটা তো বুঝতেই পারছো ওটা হচ্ছে না। ঠিক আছে, এবার এখানে তোমার যদি 2 ডিগ্রি মানে 3 ডিগ্রি হয়ে যায় বা 4 ডিগ্রি হয়ে যায় তাহলে তো আরোই হবে না। ঠিক আছে, এমনকি অ্যালাইল গ্রুপ থাকলেও এই জায়গাটা আমার ইজ হচ্ছে এইটাকে ফর্মেশন থাকে। ঠিক আছে, দিস ইজ অলসো গোয়িং। ওকে, বাট রিঅ্যাক্টিভিটি আ লিটল বিট লেস ফর দিস ফ্রম দিস। বুঝতে পারছো? না, নেক্সট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমরা কি করে কার্বক্সিলিক অ্যাসিডস গুলোকে তৈরি করছি সেটা আমরা পুরোটা দেখে নিই। হাউ উই আর প্রিপেয়ারিং দ্য কার্বক্সিলিক অ্যাসিড, এই পুরো জায়গাটা আমি তৈরি করছি এরকম ভাবে। এর বাইরে কি কোনো মেথড আছে তৈরি করার, যদি কি মনে হয় তাহলে আমি বলবো অবশ্যই আছে। যেরকম অ্যামাইড যখন থাকে, অ্যামাইডের মধ্যে যদি আমি ডায়াজোটাইজেশন রিয়াকশন করি, ইফ আই ইউজ ডায়াজোটাইজেশন রিয়াকশন অন দিস অ্যামাইড, মানে এখানে আমি NaNO2 আর HCl দিলাম অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, বলতে পারো 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু ইট উইল অলসো ফর্ম এই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, সো এরকম টাইপের অনেক ধরনের রিয়েজেন্টসও আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের রিয়েজেন্টস যেগুলো আমাদের ইউজ করছে, উই ক্যান ইউজ ইট টু প্রিপেয়ার কার্বক্সিলিক অ্যাসিডস। তো আমাদের কি সবকিছু জানতে হবে, প্রত্যেক কটা পার্টকে কি আমাদের জানতে হবে? না, আমরা এই কটা হচ্ছে আমাদের মেন জিনিস। এর বাইরেও কি আছে? অবশ্যই আছে। ঠিক আছে, সেইগুলো কি, যেরকম ধরো আমাদেরকে বলি ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডের থেকে কি আমরা কার্বক্সিলিক অ্যাসিড করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আমরা ট্রিপল বন্ড থেকে কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশনটা এমনিতেই দেখেছিলাম যখন আমরা ট্রিপল বন্ডের ওজোন দেখেছিলাম, ওজোনোলিসিস অফ অ্যালকাইন যখন দেখেছিলাম, সেখান থেকে আমরা ডাইরেক্ট দেখেছিলাম যে ওইখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এখানেও আমরা সেটাকে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের হাইড্রোকার্বনস চ্যাপ্টারে পড়েছিলাম, মানে আমাদের আগের বছর। ঠিক আছে, কিন্তু সেখানে আমরা অ্যালকিনস এর ওজোনোলিসিসের এই পার্টটা করিনি, তো এখানে অতটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি, বাট এখানে আমরা দিচ্ছি। তো বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন বিভিন্ন জিনিসগুলোকে অ্যাপ্লাই করেছি, তো পরে আমাদের কাছে এই জিনিসটাকে নিয়ে আসতে হয়েছে। ওকে, নেক্সট, ফিজিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, ফিজিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিডস। প্রথমত, কার্বক্সিলিক অ্যাসিডস এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, দে ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ওকে, দে ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ওকে, দে ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। আন্ডারস্টুড? এবার কি করে ফর্ম করছে? সো সি ডাবল বন্ড ও, ও এইচ, এখানেও আর, সি, এইখানে আসছে ও এইচ,
এখানে আসছে ডাবল বন্ড। ওকে, দিস ইজ হাউ আমরা এটা করতে পারছি। ওকে, সি ডাবল বন্ড ও এইচ, আর এখানে এটা করবো। আন্ডারস্টুড? সো দিস ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর দেখতেই পাচ্ছ এখানে এরা একটা ক্যাসকেড মতন তৈরি করেছে, মানে একটা ইউ ক্যান সে দ্যাট দে হ্যাভ বিকাম এ কমপ্লেক্সেশন। ঠিক আছে, এরকম করে একটা মানে ক্লোজ রিং স্ট্রাকচার তৈরি করেছে উইথ দি হেল্প অফ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। এইটা হওয়ার জন্য দেয়ার বয়লিং পয়েন্ট ইজ ভেরি হাই। ঠিক আছে, এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য তাদের বয়লিং পয়েন্টটা হাই। তাহলে এই স্ট্রাকচারটাকে মেনলি আমরা কি স্ট্রাকচার হিসেবে নাম দিই? ডাইমেরিক স্ট্রাকচার। দিস ইজ আওয়ার ডাইমেরিক স্ট্রাকচার। ওকে, দুটো স্ট্রাকচার একটা জায়গায় এসে গেছে, সো দিস ইজ আওয়ার ডাইমেরিক স্ট্রাকচার। ওকে, নাও the effective molecular mass of acid becomes double because of this. It results in doubling the molecular mass. তো এমনকি এইখান থেকে অনেক সময় প্রশ্নও আসে যে দিস ইজ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, দিস ইজ অ্যাসোসিয়েশন। সো আমাদের কাছে যখন অনেক সময় একটা এতে পড়েছিলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এর যে ব্যাপারটা থাকে, এইখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর যখন আমরা এইটার ক্ষেত্রে দেখবো, কোনো সময় যদি ওদের অসমোটিক প্রেশার বা কোনো কিছু যদি কি করতে বলে, সো দে গেট অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, সো দে গেট অ্যাসোসিয়েটেড। তো অ্যাসোসিয়েশনের সময় এদের আই ফ্যাক্টরটা কিন্তু অ্যামাউন্ট অফ মলিকিউলস ফর্ম, মানে বিফোর কতগুলো ছিল আর আফটার কতগুলো হয়েছে। বিফোর ছিল দুটো, হয়ে গেল একটা। ঠিক আছে, তাহলে ওই জায়গাটায় কিন্তু আমরা মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন দিয়ে আমাদের বলতে হয়, মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন দিয়ে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করতে হবে। মানে I-1/1/1/N, ওটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস অ্যাসোসিয়েটেড। দুজন অ্যাসোসিয়েট করে একটা তৈরি হচ্ছে। সেখানে কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, মাইট বি আ পসিবিলিটি। মানে এখন কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু টাফ হচ্ছে, তার জন্য এরকম টাইপের প্রশ্ন দিবে। দিস ইজ দ্য মেইন থিং। আর এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য এরা ডিউ টু দিস হাইড্রোজেন বন্ডিং দে শো অ্যাপ্রিসিয়েবল সলিবিলিটি ইন ওয়াটার। এটা খুব সুন্দর জলের মধ্যে সলিবিলিটি হয়ে যায়, কারণ হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে। যে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে তার সাথে ইজিলি সলিবিলিটি হয়ে যাবে, তাই না? এটা পোলার, কিন্তু পোলার প্রোটিক হাইড্রোজেন বন্ডও করতে পারছে। সো এরা যে কোনো ধরনের অ্যালকোহলস এর থেকে ভালো রকম ভাবে হাইড্রোজেন বন্ড করতে পারছে, মানে দুটো দিক দিয়ে করতে পারছে। সো দে আর মোর সলিউবল। মানে যদি জিজ্ঞাসা করে সলিবিলিটি অফ অ্যালকোহল এন্ড সলিবিলিটি অফ অ্যাসিড, সো উই উইল সে দ্যাট solubility of acid will be more than the solubility of alcohols. Okay, solubility of acids will be more than that of the solubility of alcohols, because they can form more number of hydrogen bonds. So one molecule, একটা molecule দ্বারা সে বেশি number of hydrogen bonds form করতে পারছে, but alcohol সেটা পাচ্ছে না। This is the main thing. Okay, melting point. Carboxylic acids with even number of carbon atoms is মানে মেল্টিং পয়েন্ট যদি আমরা বলি যে কার্বক্সিলিক অ্যাসিড ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম তাদের বেশি থাকে দেন অড নাম্বারস। এইটা কেন হচ্ছে, মানে ওয়াই ইট ইজ সো, কে বলতে পারবে? এই এফেক্টটা কেন দেখা যাচ্ছে? ইভেন নাম্বার থাকলে অপোজিট কেন হচ্ছে? এটা আমরা মনে আছে পড়েছিলাম যে যখন কোনো কিছু জিগজ্যাগ প্যাটার্নে থাকে, হ্যাঁ, যেরকম বিউটেন আর পেন্টেন, বিউটেন আর পেন্টেনের মধ্যে মেল্টিং পয়েন্টটা কিন্তু বিউটেনের আমরা বেশি বলছি। কেন? কারণ তাদের একটা ট্রান্স ওরিয়েন্টেশন ছিল। ঠিক আছে, ট্রান্স ওরিয়েন্টেশন মানে হচ্ছে বেটার ক্রিস্টাল ফিটিং, এরকম। সো হিয়ার ইট ইজ দ্য
acidic part, and here is the methyl part. So this melting point will be higher than this melting point. ওকে, অ্যাডজাসেন্ট যে আছে তার থেকে বেশি দেখাবে, এটা আমরা অলরেডি করেছিলাম। ক্রিস্টাল ল্যাটিস মানে বেটার ফিট ইন ক্রিস্টাল ল্যাটিস। Crystal lattice structure, better fit in crystal lattice structure due to its transorientation. ওকে, বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বোঝা গেছে। এবার যদি আমার কাছে বলে আই হ্যাভ আ বেনজিন মানে বেনজোইক অ্যাসিড, and I have C6H13COOH. Okay, I have a hexanoic acid, I have a benzoic acid. Now compare their boiling points, melting points. তাহলে আমরা কি বলবো? Melting point and boiling points are usually higher than those of aliphatic acids comparable molecular mass. কারণ planar structure of benzene ring in the acid can pack closely in the crystal than aliphatic acids. ঠিক আছে, তাহলে এদের melting and boiling point both are high. Melting and boiling point of both these acids মানে between these two acids, this will be high comparable molecular mass. তাও মানে এটা একটু বেশি মাস, এটার কম মাস, স্টিল এটা হচ্ছে বেশি মেল্টিং পয়েন্ট বলে, কারণ planar structure of this, because of planar structure of benzene ring. Okay, planar structure of benzene ring which can pack closely in crystal, which packs closely in crystals better than the aliphatic acids. ওকে, এখানে তুমি বলতেই পারো যে এখানে C6 আছে, যেখানে 6টা কার্বন, বাট এখানে টোটাল কিন্তু কার্বন নাম্বারটা হচ্ছে 7। ওকে, টোটাল কার্বন নাম্বারটা হচ্ছে 7। তো এবার মানে তোমার এটা মাথায় আসতেই পারে যে C5H12, সরি H11 COOH has a higher boiling point than this one. তাহলে এ আর এ মানে C6H5, সরি হ্যাঁ C6H5COOH, অ্যান্ড এদের মধ্যে যদি কম্পারিজনটা করি, তাহলে হু উইল হ্যাভ এ হায়ার বয়লিং পয়েন্ট অর হায়ার মেল্টিং পয়েন্ট? তখনও এইটার কিন্তু একটু বেশি আছে, বিকজ মলিকিউলার ওয়েট অনুযায়ী এটা একটু বেশি, প্লাস এইটার যে প্ল্যানার রিংটা, সে অতটা লম্বা রিং অতটা লম্বা লেন্থ অনুযায়ী কিন্তু হচ্ছে না, একটা ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ফিট করে যাচ্ছে। আমরা খুব বেশি লম্বা জায়গা যদি হয়, তাহলে তার যে হিটটা লাগে সেটা অবশ্যই এটার সাথে কম্পেয়ারেবল, বাট সেই কম্পারিজন যদিও করি আমরা, then also we will say that the benzoic acid will have higher melting point or boiling point than its counterpart C6H13COH, and the homologous which is just means ahead of it with a trans structure which is C5H11COOH. Trans arrangement থাকা সত্ত্বেও C5H11COOH will not show that high amount of melting point and boiling point like the benzoic acid, because benzoic acid has a planar structure. Okay, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রাখার জন্য। ওকে, সো দিস ইজ আমরা আজকে এতটা অবধি রাখি। ইন দ্য নেক্সট পার্ট, ইন দ্য নেক্সট সেগমেন্ট, we will start with the chemical properties. Okay, chemical properties we will start in the next segment. ওকে, তো আমি এতটা অবধি আজকে অফ করলাম।
Understood? Okay. Bye.